প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আজকে আমরা কথা বলবো হার্টের বিভিন্ন রোগ নিয়ে। হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার কাজী নজরুল ইসলাম। তিনি সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার কাজী নজরুল ইসলাম একজন স্বনামধন্য হৃদরোগ চিকিৎসক। বরগুনার মানুষ তিনি। 1969 সালের 4 জুলাই পাথরঘাটা থানার জালিয়াঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই চিকিৎসক। ডাক্তার কাজী নজরুল ইসলাম বাহুবলের পুচিছড়ি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তৎপরবর্তীতে কার্ডিওলজি চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণে সক্ষম হন। বরগুনা আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে চাকরি জীবন শুরু করে শিবচর, নরসিংদী, পলাশ, মনোহরদী থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভুয়াপুরে চিকিৎসা সেবা দিয়েছেন। ঢাকাতে এসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালেও কিছু সময় ছিলেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। শুধু চিকিৎসা সেবাই নয়, তিনি কার্ডিয়াক বিষয়ক বই লিখেও সুনাম অর্জন করেছেন। লেখালেখির প্রতি এখনও প্রচণ্ড রকমের আগ্রহ রয়েছে তার। কার্ডিয়াক চিকিৎসায় আরও সাফল্য আসবে সেই প্রত্যাশাও রয়েছে তার। আজীবন স্বাস্থ্য সেবায় তাড়িত থাকবার প্রত্যয় ব্যক্ত করেন রোগী বান্ধবী চিকিৎসক ডাক্তার কাজী নজরুল ইসলাম। হার্টের বিভিন্ন ধরনের রোগ তো আপনারা পেয়ে থাকেন। আপনার ঢাকা মেডিকেল কলেজ হলো আমাদের একটা প্রাণকেন্দ্র। সাধারণত এই হার্টের কি কি রোগ নিয়ে আপনাদের কাছে আসে? সাধারণত আমাদের কাছে হার্টের রোগগুলোর ভিতরে করোনারি আর্টারি ডিজিজ হলো নাম্বার 1। করোনারি আর্টারি ডিজিজের ভিতরে ইনক্লুডেড এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এছাড়া ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ থাকে। এছাড়া হার্টের কিছু কিছু ভালভের ডিজিজ থাকে, যেমন মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, ট্রাকিওস্পিড, পালমোনারি ভালভের। এছাড়া কিছু কিছু হার্টের জন্মগত কিছু রোগ থাকে, যেমন কিছু কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ থাকে, যেমন টেট্রোলজি ফেলোড, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। আবার কিছু কিছু অ্যাসানেটিক্স থাকে, যেমন হার্টের ছিদ্র, এএসডি, বিএসডি, আবার কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, পিডিএ। আবার কিছু কিছু হার্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া বলি, যে হার্টের মানে এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন। আবার হার্টের যদি পাম্পিং ক্ষমতা খারাপ হয়ে যায় তখন আমরা বলি হার্ট ফেলিউর বলে থাকি। আবার কিছু কিছু হার্টের কার্ডিয়াক মাসেল ডিজিজ থাকে, যেমন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে হার্টের পেরিফেরির যে আর্টারিগুলো আছে বা ভেনগুলো আছে, এগুলো শুকিয়ে গেলে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ নামে কিছু রোগ নিয়ে আমাদের কাছে সাধারণত তার মানে আসলে বড়দের ক্ষেত্রে এক ধরনের রোগ থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন আপনার জন্মগতভাবে ত্রুটি আছে। সবচেয়ে বড় হলো যে ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলেশন আছে এর প্রায় 32% করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত, তার মানে 1/3। এবং আমরা যারা এশিয়ান আছি এবং ব্ল্যাক পিপল আছি, তাদের যে করোনারি আর্টারি ডিজিজটা আরম্ভ হয় ওয়েস্টার্ন কান্ট্রি এবং হোয়াইটদের তুলনায় 5 থেকে 10 বছর আগে আরম্ভ হয়। এই জন্য আমরা সবচেয়ে বেশি রিস্কের ভিতরে, মানে আমরা ঝুঁকির মধ্যে থাকি। আমরা কিন্তু একটা জিনিস জানি, মায়োকার্ডিয়াল ইনফাকশন। আসলে মায়োকার্ডিয়াল ইনফাকশনটা কি? আসলে মায়োকার্ডিয়াল ইনফাকশন দুই ধরনের হয়ে থাকে। একটা হলো এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন, আরেকটা হলো নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। যখন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় তখন হার্টের রক্তনালীতে চর্বি জমে হার্টের রক্তনালী পুরোপুরি বন্ধ করে দেয়। বন্ধ দেওয়ার ফলে পর্যাপ্ত অক্সিজেন পায় না, রক্ত চলাচল করতে পারে না। এবং আপনি যদি ওইটা রক্ত চলাচল দ্রুত যদি আপনি ঠিক করতে না পারেন তখন হার্টের মাংসপেশি মারা যায় এবং তখন রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং ইসিজি করলে দেখা যায় এসটি এলিভেটেড হয়ে আছে এবং আমরা একটা হার্টের ব্লাডের পরীক্ষা করি, টোপনি নাই, ওটা অনেক বেড়ে যায় এবং এইসব ক্ষেত্রে রোগীর ব্যথাটা প্রচণ্ড বেশি হয়, তখন আমরা বলি এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হার্টের রক্তনালীতে চর্বি জমে আংশিক বন্ধ হয়ে যায়, তখনও রোগী ব্যথা অনুভব করে, কিন্তু সেই ব্যথাটা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন মতো অত বেশি হয় না। তখন রোগীর এসটি ডিপ্রেশন হয় এবং আমরা কার্ডিয়াক এনজাইম ট্রোপোনিন করে, তখন আমরা বলি নন এসটি এলিভেটেড এর ট্রোপোনিন আই পজিটিভ। এবং সবচেয়ে সমস্যা হলে যে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনে রোগীর প্রচণ্ড বুকে ব্যথা হয়, মনে হয় যেন বুকের মাঝখানে একটা পাথর জমে আছে। আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ফিলিং অফ
স্কুইজিং, ক্রাশিং পেইন, এবং সাথে সাথে রোগীর ঘাম হয়, অনেক সময় মাথা ঝিমঝিম করে, বমি হয়, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। আবার কিছু কিছু রোগের কিছু মৃদু সিমটম বা মাইল্ড সিমটম হয়, তখন রোগীর ব্যথা হয় অথবা চলে যায়, তখন আমরা কার্ডিয়াক অ্যানজিওগ্রাম করে পরীক্ষা করতে পারি। আবার কিছু কিছু রোগীর দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে, তাদের নার্ভের সেন্সেশনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের ওইরকম ব্যথা হয় না, কিন্তু অন্যান্য উপসর্গ, বমি বমি ভাব, সোয়েটিং এগুলো হয়, তখন আমরা ইসিজি করে এবং কার্ডিয়াক অ্যানজিওগ্রাম করে আমরা পরীক্ষা করে বুঝতে পারি। এখানে তো একটা জিনিস আছে প্রাইমারি পিসিআই, আবার বলছেন যে প্রাইমারি পিসিআই কোনো কোনো ক্ষেত্রে বলে যে রোগী সুস্থ হওয়ার পরে এনজিওগ্রাম, আসলে কখন কোনটা করতে হয়, কেন করতে হয়, এটা আসলে একটা মানে আমাদের দেশের আমরা যখনই আমি যদি জেলাতে থাকি অথবা উপজেলাতে থাকি, যেখানেই আমি থাকি না কেন, আমার যখন বুকে প্রচণ্ড ব্যথা হবে, তখন আমার সবচেয়ে বড় কাজ হলে আমি একটি নিকটস্থ যে কোনো একটা হাসপাতালে যাব। হাসপাতালে যাওয়ার পরে যে নার্স থাকবে অথবা ডাক্তার থাকবে, সে একটা ইসিজি করাবেন। আমরা ওনাকে বলি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট পারসন। সে যদি বুঝতে পারেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে, সে কি করে, তাকে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, আমরা বলি যে আপনি কামড়িয়ে খাবেন, এটা বলি অনেক সময় পোরম্যান স্ট্রেপ্টোকাইনাস হিসেবে বলি। আর 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল আমরা দিয়ে থাকি, সাথে 60 to 80 মিলিগ্রাম অ্যাট্রোবাস্টাটিন দিই, একটা গ্যাস্ট্রিকের ঔষধ দিয়ে থাকি। তারপরে রোগীর যদি বুকে ব্যথা থাকে, তখন যে ডাক্তার থাকে তাকে প্রেশারটা মাপার পরে তাকে সাবলিকুলার নাইট্রেট দেয়। যদি প্রেশার কম থাকে তাকে নাইট্রেট দেওয়া যায় না, তাকে প্রেশারও কমতে পারে। তখনও যদি বুকের ব্যথা না কমে, তখন কি করে, তাকে একটা আইবি প্যাথেডিন উপজেলা বা জেলা পর্যায়ে পাওয়া যায়, সেটা দিয়ে থাকে। তারপরে ওইখানের তার সবচেয়ে বড় কাজ হইল নিকটস্থ যেখানে শিশু আছে অথবা ক্যাথল্যাবের ফ্যাসিলিটি আছে, যেটা কাছে, সেখানে পাঠানোর পরে আমরা কি করি, রুগীকে শিশুতে ঢুকানোর পরে যদি প্রাইমারি পিসিআর ফ্যাসিলিটি থাকে, তাকে যদি রুগী রাজি হয় আমরা সাথে সাথে করিয়ে দিই। আর যদি না থাকে, তাহলে আমরা রক্তে নালিতে জমাট বাঁধা চর্বি গলানোর জন্য ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দিয়ে থাকি। ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা রুগীকে 5 দিন হাসপাতালে রাখি যদি প্রাইমারি পিসিআই না করি। তারপর সাথে সাথে অন্যান্য ঔষধ আমরা দিয়ে থাকি, এবং রুগীর চারপাশে, নাভির চারপাশে 5 দিন আমরা ইঞ্জেকশন দিই। রুগী সেটেল হওয়ার পরে আমরা 5 দিন বা 7 দিন পর আমরা ডিসচার্জ করে দিই। ডিসচার্জ হওয়ার পরে 21 দিন পর আমরা আসতে বলি। আসার পরে তাকে এনজিওগ্রাম করে তাকে আমরা ডিসিশন নেই যে আমরা তাকে রিং বসাবো না বাইপাস করব। যদি সিঙ্গেল ভেসেল, ডাবল ভেসেল, ট্রিপল ভেসেল ডিজিজ রিং বসানোর মতো থাকে, তখন আমরা রিং বসিয়ে দিই। অথবা যদি ওই রিং বসানোর মতো না থাকে, তখন আমরা বাইপাসের কথা বলি। আমি যেটা জানতে চাই অ্যাডভান্টেজ সময়ের কোনটা। প্রাইমারি পিসিআই একটা রেগুলেশন, মানে প্রাইমারি পিসিআই আপনি যদি একটা রোগী 12 ঘন্টার মধ্যে আমাদের হাসপাতালে আসে এবং আপনার যদি ক্যাথল্যাব ফেসিলিটি থাকে, আমরা রুগীকে রক্তের নালীতে ইঞ্জেকশন না দিয়ে ক্যাথল্যাবে ঢুকিয়ে এনজিওগ্রাম করে রিং বসানোকেই আমরা প্রাইমারি পিসিআই বলি। এই প্রাইমারি পিসিআই যে 12 ঘন্টার মধ্যে করতে হবে করি তাও না। অনেক সময় আগে স্ট্রেপ্টোকাইনাস দেওয়া থাকে, সেই রুগীকে আবার দেওয়া যায় না। রুগী যদি এমআইয়ের সাথে কার্ডিওজেনিক শক থাকে, রুগীর যদি হার্ট ফেলিওর থাকে, লাইফ থ্রেটিং অ্যারিথমিয়া যদি বিএফ থাকে, যদি কোনো ডাইনামিক অবস্ট্রাকশন থাকে, অনগোয়িং চেস্ট পেইন থাকে, তাহলেও আমরা প্রাইমারি পিসিআই করি। এখন প্রাইমারি পিসিআইয়ের সুবিধাটা হলো অনেক। কারণ হলো আপনি যখন রক্তনালীতে রুগীকে ইঞ্জেকশন দিয়ে আপনি চিকিৎসা করবেন, তখন যে রক্ত চর্বি পরিষ্কার করার পার্সেন্টেজ হলো 50 থেকে 60%। আর আপনি যখন প্রাইমারি পিসিআই করবেন, তার পার্সেন্টেজটা হলো 93 থেকে 98%। তার মানে কি, সে যখন আমরা প্রাইমারি পিসিআই করি, সে একটা আগের রুগীর মতো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তার হার্ট মাসেলের ড্যামেজ হয় না, আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে, হার্ট ব্লক কম হয়, তার হার্ট ফেলিউর কম হয়, তার রিপিটেড হসপিটালাইজেশন হইতে হয় না, তার মৃত্যুর ঝুঁকি কম থাকে। তারপর আপনি সাথে সাথে ওই রিংটা বসাই দিলে যে চারপাশে রক্তনালীগুলো আছে সেগুলো আবার সচল হয়। তাহলে প্রাইমারি পিসিআই এই সুবিধাগুলো অনেক বেশি, এবং এখানে এটা একটা লাইফ সেভিং। এই ফ্যাসিলিটি যারা আমরা এবার ঢাকা মেডিকেলে আছে বা অনেক বাংলাদেশে অনেক সেন্টার আছে, হৃদরোগ হাসপাতাল আছে, অনেকগুলো স্পেশালাইজড সেন্টার আছে, এবং বাংলাদেশে এখন সব হৃদরোগে মানে স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে আপনারা একটা কথা বলে থাকেন যে হার্টের মাসল বা কার্ডিয়াক মাসল যদি একবার নষ্ট হয়ে যায়, এটা রিজেনারেশন হয় না। ওই যে হার্টের মাসল যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা আবার রিজেনারেশন ধরেন 50-60% নষ্ট হয়ে যায়। আপনি পরেও যদি আপনি রিং বসান, কিন্তু আগের মতো আপনি নিয়ে আসতে পারবেন না। তাকে আপনার মর্টালিটি কমাতে পারবেন, হসপিটালাইজেশন রেট কমাতে পারবেন, মানে কোয়ালিটি অফ লাইফ আপনি ভালো করতে পারবেন, কিন্তু তার কোয়ান্টিটি অফ লাইফের আপনি করতে পারবেন না। কিন্তু প্রাইমারি পিসিআই যদি করতে পারি, তার কোয়ালিটি লাইফ আমরা করতে পারবো, তাকে আগের জীবনে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আর প্রাইমারি স্ট্রেপ্টোকাইনাস দেওয়ার পরে
তো অনেকগুলো কমপ্লিকেশনও হয়, ধরেন অনেক সময় রক্ত তরল করার ওষুধটা অনেক ব্রেন হেমোরেজ হয়, তারপরে অনেক সমস্যা হয়, কিন্তু প্রাইমারি পিসিএ তো ওই ঝুঁকিটা আমরা কিছু কিছু কম থাকে। কমপ্লিকেশন ইয়েতে হয়, কিন্তু হ্যাঁ। প্রাইমারি পিসি তো ক্ষেত্রে আপনি সেই বলছেন ঝুঁকি- যে যেহেতু আপনি 93 থেকে 98% হ্যাঁ। যার যে ব্লকটা বলে প্রেশার করে তাহলে আমাদের কমপ্লিকেশনটা কম হয়। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আমাদের কিছু কিছু কথা আছে যে হার্ট ব্লক, মানে একটা তো আপনি বলছেন এমআই বা হার্ট অ্যাটাক যেটা বলছি, আবার কোনো সময় বলে হার্ট ব্লক আপনারা বলেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনারা বলেন যে পেসমেকার। আসলে আমাদের একটু বোঝার দরকার যে আসলে কখন পেসমেকার, আমরা আমাদের ধরেন আমাদের এই ঘরে বসে আছে, এই ঘরেতে যখন আমরা একটা পানির লাইন আছে আর একটা ইলেকট্রিসিটির লাইন আছে, আমরা পানির লাইন যেটা এটাকে বলি আমরা যে রক্তনালীর যেটা ওইটা ব্লক, আর ইলেকট্রিসিটি লাইন যেটা ওইটাকে বলি আমরা আমাদের শরীরে এই রক্ত হার্টটাকে চালানোর জন্য একটা ইলেকট্রিসিটি লাইন দরকার হয়, মানে এসএ নোট এবি নোট বিভিন্ন কম্প্লিট থাকে, ওইগুলো যখন ব্লক হয় তখন আমরা ওইগুলোকে বলি যে কমপ্লিট হার্ট ব্লক, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবি ব্লক বা বিভিন্ন ধরনের ব্লক নিয়ে আসে। আসলে ইলেকট্রিসিটি লাইনটা না থাকলে আপনি আবার পানির লাইনটা চালাতে পারবেন না, তখন আমরা পেসমেকার বা কমপ্লিট হার্ট ব্লক বলে থাকি, বা বিভিন্ন ধরনের বাইফেসিকুলার ট্রাইফেসিকুলার সিমটোমেটিক কমপ্লিট হার্ট ব্লক, ডিজানারেটিভ অনেক সময় হইতে পারে, আবার জন্মগতভাবে কমপ্লিট হার্ট ব্লক হইতে পারে। তখন ওই লাইনগুলোকে আপনি সচল না করতে পারলে আপনি হার্টের আবার নালীকে আপনি সচল করতে পারবেন না, তখন আপনাকে আবার অন্য ধরনের চিকিৎসা, আপনাকে পেসমেকার বা অন্যান্য চিকিৎসা আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা পেসমেকার লাগাই, আমরা যে কমপ্লিট হার্ট ব্লকের কথা বলছেন, আমরা কখন বুঝবো কমপ্লিট? আসলে ইমার্জেন্সি বেসিসে আমরা একটা পেসমেকার করি, এটাকে বলি টেম্পোরারি পেসমেকার, আর একটা আমরা পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার করে থাকি। ইমার্জেন্সি হলে লাইফ সেভিং, একটা রোগীর যে দেখা গেল যে সে হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তা হার্ট রেট 40 নিচে চলে গেছে, কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করছে, আপনি যদি এখন এই রোগীকে সেভ করতে চান তাহলে আপনি প্রায় টেম্পোরারি পেসমেকার আপনাকে করতে হবে। টেম্পোরারি পেসমেকার একটা জিনিস হলো আমরা এই যে ফিমোরাল ভেন থেকে আমরা একটা লিড নিয়ে টেম্পোরারি পেসমেকার নিয়ে হার্টের আরবি অ্যাপেক্সে রাখি, এবং আউটসাইড থেকে আমরা রেট অ্যান্ড রিদমটা কন্ট্রোল কইরা তাকে সচল রাখি। এখন টেম্পোরারি পেসমেকার শুধু যে আমরা এমআই সেটিংয়ে করি তাও না, অনেক সময় যদি কেউ ডিজানারেটিভ কমপ্লিট হার্ট ব্লক থাকে, হার্টের যদি 40 নিচে থাকে, অথবা অনেক সময় হাইপার ক্যালেমিয়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তখন আমরা করে থাকি। আবার কোনো সময় প্রোফাইলেকটিভ কেসেও, যেমন আপনি হাই রিস্ক পিটিসিএ করতে যাচ্ছেন, অথবা পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে করতে যাচ্ছেন, অথবা ইলেকট্রো ফ্রিকোয়েন্সি কোনো স্টাডি করতে যাচ্ছেন, তখনও টেম্পারেরি করা হয়। আর পার্মানেন্ট পেসমেকার আবার দুই ধরনের আছে, একটা হলো যে সিঙ্গেল চেম্বার আছে, ডাবল চেম্বার আছে। এখন পার্মানেন্ট পেসমেকার আমরা কখন করি, যখন অনেকের ডিজানারেটিভ কমপ্লিট হার্ট ব্লক হয়, বয়স হলে হতে পারে, আবার কখনও তার কমপ্লিট হার্ট ব্লক যদি সিমটোমেটিক হয়, সিমটোমেটিক বলতে আমরা বুঝি যে যদি রুগী অজ্ঞান হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, হার্ট রেটটা যদি কমে যায়, তারপরে সিমটোমেটিক যদি বাইফেসিকুলার ট্রাইফেসিকুলার ব্লক হয়, কনজেলিটার কমপ্লিট হার্ট ব্লক হয়, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে হতে পারে, চিক সাইনাস সিনড্রোমে হতে পারে, অথবা হাইপার সেন্সিটিভ ক্যারোটিড সাইটাস সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে। এইসব ক্ষেত্রে আমরা পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে থাকি। পার্মানেন্ট পেসমেকারটা আমরা কীভাবে লাগাই, আমরা এই বুকের এখান থেকে একটা পকেট করি, পকেট করার পরে আমরা যদি সিঙ্গেল চেম্বার করি তখন একটা পকেট করে ওইখান থেকে এখানে একটা জেনারেটর থাকে এই পকেটের ভিতরে, ওইখান থেকে একটা লিড আমরা আরবি অ্যাপেক্স নিয়ে দিই। আর একটা হলো যে যদি ডাবল চেম্বার করি তখন একটা ওইখান থেকে একটা লিড আরবি অ্যাপেক্সে, একটা লেফট অ্যাট্রিয়াল অ্যাপেক্সে আমরা করে থাকি। এখন সিঙ্গেল চেম্বার এবং ডাবল চেম্বার এর মানে কিছু কিছু রোগীর লাগে সিঙ্গেল চেম্বার, কিছু কিছু লাগে ডাবল চেম্বার, এটা বিভিন্ন আবার ইন্ডিকেশন আছে। এটা রোগীর তার ধরন অনুযায়ী, জি জি, যেমন সিক সাইনাস সিনড্রোমের ক্ষেত্রে যাদের অ্যাক্টিভ কোনো ধরেন ইয়ং পার্সন অ্যাক্টিভ লাইভ আছে, অবস্ট্রাকটেড কার্ডিওমায়োপ্যাথি আছে, ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি আছে, এইসব ক্ষেত্রে তার ডুয়েল চেম্বারে দরকার হয়, কারণ তার আর্টিরিয়াল কিকটা দরকার হয়। এখন এই ডুয়েল চেম্বার আর সিঙ্গেল চেম্বারে এটা লাইফ লং আবার আছে, কোনো পেসমেকার আছে ধরেন 7 থেকে 10 বছর চলে, কোনোটা লাইফ লং চলে। এখন আপনার যেটা রুগীর লনজিভিটি অনুযায়ী তার
কেনার সামর্থ্য অনুযায়ী আমরা তাকে দিয়ে না, তো দিয়ে থাকি। সেক্ষেত্রে এই যে পেসমেকার যেমন বলছেন পার্মানেন্ট পেসমেকার, তো আমাদের একটা ধারণা হয় যে পার্মানেন্ট পেসমেকার সারা জীবনের জন্য তারা হ্যাঁ, সারা জীবনের জন্য। এখন যে কেউ যদি সেক্ষেত্রে তাকে কোনো মনিটরিং করা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মনিটর অবশ্যই দরকার হয়। যেমন আমরা বলি যে আপনি পেসমেকার লাগানোর পরে 1 মাস আসতে পারি, তারপরে আমরা 6 মাস পর পর যে কোম্পানি থেকে লাগাই ওখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি। আমাদের কাছে আসলে আমরা একটা এক্সরে করে দেখি, তারপর তার একটা ইসিজি করে দেখি, তার কোনো সিমটম আছে কিনা এগুলো দেখি। আবার কোনো রোগী দেখা যায় যে তার ব্যাটারি লাইফ লং শেষ হয়ে গেছে, তখন কিন্তু যারা আপনার লাইফ লংও আছে কোনো পেসমেকার, আবার দেখা যায় 7 থেকে 10 বছরের যেগুলো লাগাচ্ছে তার পেসমেকারের লঞ্জিভিটি শেষ হয়ে গেছে, তখন আমরা কি করি শুধু জেনারেটরটা রিপ্লেস করে দিই। লিডটা ঠিক থাকে, আমরা ছোটো একটা ইনসুলেশন দিয়ে আগের যে জেনারেটরটা যেটা থাকে ওই জেনারেটরটা পাল্টে নূতন একটা জেনারেটর লাগিয়ে দিই, তখন আবার সে আরও 10 বছর সে লাইফ লিড করতে পারে। আর কিছু কিছু পেসমেকার আছে যেমন লাইফ লং, সে ওইটার দাম একটু বেশি, লাইফ লং সে ওইটা দিয়ে চলতে পারে। আবার কিছু কিছু আছে যেমন এমআরআই কম্পিটেন্ট আছে, কিছু কিছু এমআরআই কম্পিটেন্ট নাই। এগুলো রোগীর সামর্থ্য অনুযায়ী আমরা যে রোগী যেভাবে চায় সেভাবে আমরা তো এই পেসমেকারের ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ বা তার কোনো মেইনটেনেন্স আছে কিনা? হ্যাঁ, মেনটেনেন্সটা কিছুই না। মেনটেনেন্সটা হলে তার নিজেরটা নিজে খেয়াল করবে, তার হার্টবিটটা নিজে দেখবে, তার কোনো পালপিটেশন হচ্ছে কিনা এটা দেখবে, তার আবার মাথা ঝিমঝিম করতেছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা দেখবে। আর 6 মাস 1 বছর পর পর আসা যে কোম্পানি আমরা একটা কোম্পানি থেকে যে লাগাই ওই কোম্পানি থেকে আসা সে অ্যানালাইসিস করে করলে বলে দিতে পারবে যে আপনার লাইফ লং 3 বছর আছে, 5 বছর আছে, 7 বছর আছে। ওই অনুযায়ী ওরাই বলে যায় যে, বা আমাদের কাছে আসলে আমরা বলে দিই যে আপনি এতদিন পর অ্যানালাইসিস করে আমাদের কাছে আসবেন। যখন ধরেন 6 মাস একটা পেসমেকারের তার লঞ্জিভিটি আছে, তখন বলি যে আপনার পেসমেকারটা পাল্টাতে হবে, আপনি যত দ্রুত সম্ভব টাকা পয়সা জোগাড় করে আমাদের কাছে আসেন। তার মানে এটা মনিটরিং করতে হয়, এটা কোনো কোনো ক্ষেত্রে এটা পরিবর্তন করার জি জি পরিবর্তন করা। ডাক্তার নজরুল, আমরা আরেকটা জিনিস পাই ইসিজিতে কোনো কোনো সময় আমরা দেখি যারা লেভেন ভাষা, আমরা অনেক সময় দেখি রাইট RBBB, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, কোনো সময় আমরা দেখি LBBB, লেফট বান্ডেল ব্রাঞ্চ, এরকম আমরা কিন্তু দেখি। অনেকে কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি যে আসলে এই ব্লকটা কি কোন ধরনের ব্লক। আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যেটা দেখি এটা অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার নর্মাল ফেনোমেনা, অনেক ক্ষেত্রে হতে পারে যে কোনো রোগের জন্য হতে পারে, কিন্তু লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যেটা এটা নর্মাল অনেক সময় থাকে না। এটা সবসময় আমরা প্যাথোলজিক্যাল ধরে নিতে পারি। যার হাইপারটেনশন আছে, অ্যাওর্টিক স্টেনোসিস আছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে, এর একটা কজ আছে। ওই জন্য আমরা এইগুলাকে মানে 2 ভাগে ভাগ করি, যে কিছুটা আছে যে আপনার ফিজিওলজিক্যাল RBB থাকলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু LBB যখন নিয়ে আসে তখন আমাদের মাথায় চিন্তা থাকে যে এটা হাইপারটেনশনের জন্য হয়েছে কিনা, অ্যাওর্টিক স্টেনোসিস হয়েছে কিনা, ওই জন্য হয়েছে কিনা, ISM-এর জন্য হয়েছে কিনা, তখন আমরা অবশ্যই এটা চিকিৎসা করে থাকি। আরেকটা জিনিস আপনাকে আমরা করি যে CRTD আর CRTP আর একটা হলো ICD। এখন CRTD এটা হলো কি, CRTD হলো কার্ডিয়াক রিকগনাইজেশন থেরাপি উইথ পেসমেকার, এটাকে বলে বাইভেন্ট্রিকুলার পেসমেকার। আমরা তো সাধারণত যে পেসমেকারটা ডুয়েল চেম্বার লাগাই সেটা RB শুধু করে, আর বাইভেন্ট্রিকুলার পেসমেকার হয় কি, সে লেফট অ্যান্ড রাইট দুইটাকেই সে যদি ভেন্ট্রিকুলার ডিসথিন করে নিয়ে থাকে, সে দুইটা ভেন্ট্রিকুলকেই নিম্ন প্রকোষ্ঠগুলো একসাথে সেই করতে পারে। যেসব রুগীর হার্ট ফেলিউর থাকে, সিভিয়ার হার্ট ফেলিউর থাকে, ইজেকশন ফ্র্যাকশন 35-এর নিচে থাকে, QRS কমপ্লেক্স দেখা যায় যে 120 কম থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে যেটা বলছেন LBB থাকে, QRS কমপ্লেক্স যদি 130-এর বেশি থাকে, মাইল্ড টু মডারেট ইসকেমিক সিনড্রোম থাকে, তখন আমরা CRTP যেটা পেসমেকারটা লাগাই দিই। আবার দেখা যায় যে কিছু রুগীর দেখা যায় যে আপনার যে কিছু কিছু লাইফ থ্রেটিং অ্যারিথমিয়া আছে, যেমন VT-BF হয়, তখন আমরা কি করি CRTর সাথে আমরা ডি লাগাই দিই। কারণ হলো আমরা যখন কোনো রুগীর অ্যারিথমিয়া হয় তখন আমরা আউটসাইড থেকে তাকে ডিফিব্রিলেট করি, আর ও তখন ডি করে, ওখানে একটা কয়েল থাকে, ওই শকিং কয়েল থাকে। সে যদি ভিতরে কোনো অ্যারিথমিয়া তৈরি হয় তখন সে নিজে নিজে উপলব্ধি করে, নিজে নিজেই শক দেয়। এটা আমরা কখন করি, যখন রুগীদের হার্ট ফেলিউর থাকে, অথবা VT-BF-এর হিস্ট্রি থাকে, অথবা সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, তখন আমরা এই CRTD-টা লাগাই দিই। এই CRTD-র উপকারিতা হলো যে সে অটোমেটিকলি নিজে নিজে সে ওইখানে ডিফিব্রিলেট করবে, তখন তার আর বাইরে থেকে আর অসুবিধা হবে, মানে ভিতরে যদি ইন্টারনাল কোনো দাম একটু বেশি ধরেন 6 লাখ থেকে 10 লাখ টাকা, কিন্তু সে হার্ট ফেলিউরটাকে সেই করবে, কোনো অ্যারিথমি হলে সেটা নিজে নিজে করবে, হার্ট ফেলিউর ইমপ্রুভ করবে, আর যদি সাডেন কার্ডিয়াক ডেথের কোনো হিস্ট্রি থাকে ওটাকে ইমপ্রুভ করবে। আর আমরা অনেক সময় ICD পেসমেকারের সাথে ICD লাগাই দিই।
আইসিডি লাগানোর উদ্দেশ্যটা যদি কোনো রোগী ধরেন হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তার ভিটিবিএফ হিস্ট্রি আছে, তখন ওই সার্ভাইভার অফ দ্য কার্ডিয়াক অ্যারেস্ট উইথ ভিটিবিএফ যদি থাকে, হার্ট ফেলিউর থাকে, তখন আমরা একটা আইসিডি লাগাই দিই। সে আইসিডির কাজ হলো যে সেও ওই রকম শকিং কয়েল দিয়া তাকে সে প্রিভেন্ট করতে পারে। তো এই যে ডিভাইস, পার্মানেন্ট পেসমেকার, আইসিডি, সিআরটিডি, সিআরটিপি, প্রাইমারি পিসিআই, এই সবগুলোই আমাদের ঢাকা মেডিকেলে মানে অ্যাভেলেবেল হয় এবং আমরা এগুলো সবসময় করে থাকি। ডাক্তার কাজী নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আমরা আসলে অনেক নতুন নতুন বিষয় আপনার কাছে আমরা জানলাম, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার হার্টের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।